SSC 27-28 কেমন আছো তোমরা? বাস্তব সংখ্যার বেসিক কনসেপ্ট ক্লাসের আজকে তৃতীয় নম্বর পর্বে সকলকে স্বাগতম। তো আজকে তৃতীয় নম্বর পর্বে আসলে কি রয়েছে আমাদের? আজকে তৃতীয় নম্বর পর্বে রয়েছে হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেটা আমরা প্রথম পর্বে কিন্তু শিখে এসেছি। তো আজকের পড়ানোর ধরনটা একটু ভিন্ন টাইপের হবে, বা দশমিক ভগ্নাংশটা আমরা একটু ভিন্নভাবে শিখবো। তো আমরা জানি প্রত্যেক বাস্তব সংখ্যাকেই কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। ধরো এই টু, এই টু কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কিভাবে? 2.0 হয়ে গেল আমাদের দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তো আবার এটা কিন্তু আমাদের একটা ভগ্নাংশ। তো এটাকে আমরা কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয় দেখো তো, 0.4, এটাও একটা দশমিক ভগ্নাংশ। তো এখন যদি এমন হয়, দেখো 0.333 বারবার কিন্তু আবৃত হচ্ছে, এটাও একটা দশমিক ভগ্নাংশ। মানে মোট কথা এই ভগ্নাংশগুলোকে আমরা কি করলাম, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তো আমরা জানি যে দশমিক ভগ্নাংশ তিন ধরনের। দশমিক ভগ্নাংশ কয় ধরনের? দশমিক ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে সসীম। প্রথমটা হচ্ছে সসীম। সসীম দশমিক ভগ্নাংশ কি আসলে? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যেটা দশমিক বিন্দুর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে, যেমন 253, নির্দিষ্ট, এর কোনো কি নির্দিষ্ট একটা সীমা রয়েছে। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, যেটা আমাদের কি মূলদ সংখ্যা পর্যায়ে পড়ে। যদিও এটা আমরা প্রথম পর্বে শিখে এসেছি, মূলদ সংখ্যা এটা, ঠিক আছে? তারপরে দ্বিতীয় নাম্বার কি রয়েছে আমাদের? দ্বিতীয় নাম্বারে রয়েছে আমাদের অসীম আবৃত। অসীম আবৃত, এটাও কিন্তু আমরা শিখেছি। অসীম আবৃত। আবৃত, দেখো অসীম আবৃতটা কিন্তু একটু বোঝার বিষয়, বা একটু ভালোভাবে বুঝতে হবে। এটার ভিতরে কিন্তু অনেক কনসেপ্ট লুকিয়ে রয়েছে। দেখো এটা আমরা একটু বিস্তারিত শিখবো যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশের ভিতরে কিন্তু অনেক কাজ। তো তারপরে আমরা এটা শেখার আগে আমরা একটু অনাবৃতটা দেখে আসি। দেখো অনাবৃত, অসীম অনাবৃত, তারপর আমরা অসীম আবৃতটা শিখবো। অসীম অনাবৃত। অসীম অনাবৃত মানে কি? অসীম অনাবৃত হচ্ছে তোমার অসীম পর্যন্ত চলতে থাকবে, কিন্তু দশমিক বিন্দুর পর অঙ্কগুলো আবৃত হবে না, এক একটা এক এক রকমের হবে। ধরো এমন 1.2569201 ডট 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 ডট। দেখো এখানে কিন্তু দশমিক বিন্দুর পর কোনো অঙ্কই কিন্তু বারবার আবৃত হচ্ছে না, ঠিক আছে? সেদিক চিন্তা করলে এটা কিন্তু আমাদের একটা অনাবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেটা আমাদের কিসের পর্যায়ে পড়ে? একমাত্র এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু আমাদের অমূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। অমূলদ সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু অমূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। তো দেখো আমরা এটার ভেতর তেমন কোনো ব্যাখ্যা নেই, এই কারণে অসীম অনাবৃতর পরিবর্তে আমরা এটাকে দেখে নিলাম। এখন আমরা অসীম আবৃতটা একটু শিখবো বিস্তারিত ভাবে। তো একটু মুছে নেই, একটু সুন্দরভাবে দেখাই তোমাদের। দেখো এখন আমরা শিখবো অসীম আবৃত। অসীম আবৃত, যেটা তোমার দশমিক বিন্দুর পর আহ দুই বা এক বা দুই বা ততোধিক সংখ্যা আমাদের কি হবে, বারবার আবৃত হবে এবং অসীম পর্যন্ত চলতে থাকবে। এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে আমাদের কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন ধরো 3.3333 ডট 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 ডট, এটা কিন্তু আমাদের অসীম পর্যন্ত চলছে, ঠিক আছে? আরেকটা হতে পারে, আমরা এখানে সমান সমান দিয়ে রাখলাম, এখানে কিছু কাজ রয়েছে তোমাদের একবারে দেখাবো। তো তারপরে দেখো কি বলা আছে, 1.1.454545। দেখো এখানে কিন্তু
একটা সংখ্যা বারবার আবৃত হচ্ছে এবং অসীম পর্যন্ত চলছে, আর এখানে দুইটা অঙ্ক কিন্তু বারবার আবৃত হচ্ছে এবং অসীম পর্যন্ত চলছে। ঠিক আছে, তারপর দেখো এখানে হতে পারে 2.14 2.124 124 124। দেখো এখানে কিন্তু তিনটি অঙ্ক আমাদের বারবার আবৃত হচ্ছে। ঠিক আছে, তিনটি অঙ্ক বারবার আবৃত হচ্ছে। তো এখানে দেখো এখানে কিন্তু আমরা এই 3.3 মানে অসীম পর্যন্ত চলছে, এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। এইভাবে লিখে এখানে একটা ফুটা দিতে পারি। এই ফুটাটা কি আসলে, এই ফুটাটা আমি একটু তোমাদের পরে বোঝাচ্ছি। তো এইখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 1.45, এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা দিতে পারি। ঠিক আছে, তো এই ফুটাটার নাম আসলে কি, এই ফুটাটার নাম হচ্ছে পৌনঃপুনিক। ঠিক আছে, পৌনঃপুনিক আসলে কি কি কারণে ব্যবহার করা হয়? পৌনঃপুনিক ব্যবহার করা হয় হচ্ছে আবৃত যে অঙ্কগুলো রয়েছে, এই আবৃত অঙ্কগুলো আমাদের বারবার না লিখে একটা বা দুটা লিখে যদি আমরা উপরে এই ফুটাটা বা পৌনঃপুনিক দিয়ে দেই, তাহলে বোঝায় যে এই থ্রিটা আমাদের কি বারবার আবৃত হচ্ছে এবং অসীম পর্যন্ত চলছে। তো এখানে যেহেতু আমাদের দুইটা অঙ্ক আবৃত, আমরা দুইটা অঙ্কের উপরে কি দিয়ে দিলাম, পৌনঃপুনিক বা ফুটা দিয়ে দিলাম। এই দুইটা অঙ্ক বারবার আমাদের আবৃত হচ্ছে এবং অসীম পর্যন্ত চলছে, এটা বোঝাচ্ছে এখানে। এখন দেখো এখানে কিন্তু আমাদের তিনটা অঙ্ক আবৃত হচ্ছে। তো এটা একটু আমাদের একটু ভিন্নভাবে দেখাতে হবে। যখন দুইয়ের অধিক সংখ্যা বা অঙ্ক আবৃত হবে, তখন এটা একটু ভিন্নভাবে প্রকাশ করতে হয়। দেখো কিভাবে প্রকাশ করবে আমরা এটা, যে এখানে 2.124 লিখলাম। এখন কি করবে, যে দুইয়ের অধিক হয়ে গেলে প্রথমটা আর শেষেরটার উপরে কি দিয়ে দিবে, ফোঁটা বা পৌনঃপুনিক দিয়ে দিবে। এভাবে দিলে বোঝাচ্ছে যে এটা অসীম পর্যন্ত চলছে এবং আবৃত হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমাদের আরেকটা কনসেপ্ট শিখাই আমি, যে দশমিক বিন্দুর পর যদি একই অঙ্ক বারবার আবৃত হয়, মানে মানে মোট কথা দশমিক বিন্দুর পর শুধুমাত্র অঙ্কগুলো আবৃত হচ্ছে, এখানে কোনো অনাবৃত অংশ নেই বা কোনো অনাবৃত অঙ্ক নেই। তো এই ধরনের অঙ্কগুলোকে কিন্তু বলা হয় আবার বিশুদ্ধ পৌনঃপুনিক। কি পৌনঃপুনিক? বিশুদ্ধ পৌনঃপুনিক। বিশুদ্ধ পৌনঃপুনিক। পৌনঃপুনিক এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে, যে এখানে ধরো বলতে পারে যে নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক। এখানে তোমার এই টাইপের দিয়ে দিল এবং কিছু অন্য টাইপের দিয়ে দিল, যেগুলো বিশুদ্ধ পৌনঃপুনিক নয়, আমরা এগুলো শিখবো। তো আবার একটু বলে রাখি যে দশমিক বিন্দুর পর যে সমস্ত অঙ্কগুলো, মানে শুধুমাত্র যে অঙ্কগুলো আবৃত হতে থাকবে, সেগুলোকে কিন্তু বিশুদ্ধ পৌনঃপুনিকও বলে। বিশুদ্ধ শুধুমাত্র আবৃত হবে। ঠিক আছে, এখন দেখো আরেকটা রয়েছে। তো এটা কি, এটাকে কি বলে আসলে, দেখো চলো আমরা সেটা দেখি। ধরো এখানে রয়েছে 3.47333, ঠিক আছে, বা এখানে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। দেখো এখানে দশমিক বিন্দুর পর আমার অনাবৃত অংশ রয়েছে, আবার এখানে আবৃত অংশ রয়েছে। তো এই ধরনের দশমিক বিন্দুকে আসলে কি বলে? এই ধরনের বিন্দুকে বলা হয় হচ্ছে আমার মিশ্র পৌনঃপুনিক। মিশ্র, মিশ্র মানে কি মিক্স, সব ধরনের সংখ্যা বা যে কোনো জিনিস মিক্স করা থাকে, মিশ্র পৌনঃপুনিক বলতে পারি এটাকে আমরা। মিশ্র পৌনঃপুনিক, মিশ্র পৌনঃপুনিক। ঠিক আছে, এটাকে কি বলতে পারি আমরা? মিশ্র পৌনঃপুনিক। ঠিক আছে, সবার আশা করি সবার কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখন আমরা যতটুকু শিখলাম বা যতটুকু জানলাম, এর উপর একটা আমরা সমস্যা সমাধান করব। ঠিক আছে, চলো দেখি সমস্যাটা আসলে কি। সমস্যাটা হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। এটাও কিন্তু সম্ভব। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, যে 0.3 পৌনঃপুনিক, 0.24 পৌনঃপুনিক, 42.347 পৌনঃপুনিক, 8 পৌনঃপুনিক। তো এই অঙ্কগুলোকে বা এই দশমিক ভগ্নাংশগুলোকে এখন আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, ভগ্নাংশের যে আমাদের দুইটা রূপ, সাধারণ এবং দশমিক, তো ওই আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথমে আমরা তুলে নিব যে 0. তো কলমে একটু সমস্যা হচ্ছে।
এখানে কি দেওয়া আছে 0.3 পৌনপুনিক। তো এখানে আমরা কিভাবে এটাকে সাধারণ ভগ্নাংশে আসলে প্রকাশ করব দেখো তো। এখানে তোমার যে কাজটা করবে, এখানে দশমিক এবং দেখো এখানে যে কাজটা করবো আমরা, এই পৌনপুনিকের জন্য দশমিক বিন্দুর পর পৌনপুনিকের জন্য আমাদের এক একটা 9 ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমাদের একটা পৌনপুনিক, আমরা একটা 9 বা 9 ব্যবহার করলাম। ঠিক আছে, এখন উপরে কি লিখবো? উপরে যে কাজটা তোমরা করবে, এখান থেকে দশমিক এবং পৌনপুনিক এগুলো তোমাদের ভাবতে হবে যে এখানে নেই। ঠিক আছে, নেই ভেবে আমরা কি করব, এখানে 0.3। তো আমরা জানি বাম পাশে শূন্য কোনো ভ্যালু নাই, আমরা শূন্য থাকলে এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি কি 3। তো এটাই হয়ে গেল আমাদের এই কি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ। তুমি চাইলে এটাকে লঘিষ্ঠ করে দিতে পারো, যত ছোট করা যায়। এটাকে দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয় 3, এখানে থাকতেছে 1। তাহলে 3/1 হচ্ছে আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের রূপ। ঠিক আছে, তারপরে সমস্যাটি কি দেওয়া আছে আমাদের 0.24 পৌনপুনিক। তো এটাকে কিভাবে করবো আমরা দেখো, 0.2 পৌনপুনিক 4 পৌনপুনিক, সিম্পল জিনিস। দেখো এখানে আমাদের আগেরটা ছিল একটার উপরে পৌনপুনিক, এখন কিন্তু দুইটার উপরে পৌনপুনিক। তো এখানে আমরা দুইটা 9 লিখবো। আর সেম এখানে তুমি দশমিক এবং পৌনপুনিক যে আছে এটা তুমি ভুলে যাও, তো সেটা ভুলে গিয়ে 24 লিখে দাও। আর যেহেতু দেখো এখানে যে আবৃত অংশ দুইটা, এর পরেরটা তোমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এর পরেরটা কি দেওয়া আছে যে 42.347 পৌনপুনিক 8 পৌনপুনিক। তো এটাকে কিভাবে করব, ঠিক সেম প্রসেসে যাব আমরা। এখানে দুইটা পৌনপুনিকের জন্য দুইটা 9, ঠিক আছে, এবং দুইটা অনাবৃত অংশের জন্য আমরা কি করব, সবসময় 0 ব্যবহার করব। এখানে 0 ব্যবহার করব। এখন ঠিক আগের মতোই এখানে তুমি 0 এবং পৌনপুনিক যে আছে এটা ভুলে যাও। তুমি এখানে কি করবে যে 42.347 মাইনাস, তো মাইনাস কি করবো এখন আমরা, সবসময় মনে রাখবে যখন আমাদের দেওয়া থাকবে যে এখানে আমাদের পৌনপুনিক ব্যতীত যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলো কিন্তু মাইনাস করে দিতে হবে। তো এখান থেকে আমরা এই কি মাইনাস করব দেখো তো, 4234 এটাকে কি করে দেব, মাইনাস করে দিব। তো মাইনাস করলে আমাদের কত থাকতেছে এখানে দেখো তো। তো এখানে রয়েছে কি, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো আমাদের কি দেওয়া আছে এখানে 34 মাইনাস 34 যদি মাইনাস করি আমাদের কত আসে এখানে, এখানে আমাদের আসতেছে হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও। 42.33.74 মাইনাস 42.34, এটাকে আমার মাইনাস করলে হয় হচ্ছে 4,19,244, 4,19,244।
244, 4,19,244। তুমি চাইলে এটাকে কি করে দিতে পারো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারো। তো এটা তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। দেখো তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শিখবো এখন, যেটা তোমাদের যোগ বিয়োগ করার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে সদৃশ আবৃত এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটা আসলে কি? তো সদৃশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হলো দুই বা ততোধিক দশমিক ভগ্নাংশে তো আবৃত এবং অনাবৃত অংশ যদি সেম থাকে সেটা হচ্ছে সদৃশ, আর অন্যথায় সেটা কি হয়ে যাবে, অসদৃশ। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এখানে যদি আমরা লিখি 3.21 পৌনঃপুনিক, এর সাথে আরেকটা জোড়া লাগবে 4.28 পৌনঃপুনিক। দেখো এখানে কিন্তু দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে, যেটা দশমিক বিন্দুর পর কিন্তু দুইটাই আবৃত রয়েছে। তো আমাদের কিন্তু সংজ্ঞা এটাই বলেছে, আবৃত বা অনাবৃত অংশ সেম থাকতে হবে, সমান থাকতে হবে। এটা কি তাহলে আমাদের সদৃশ, সদৃশ, ঠিক আছে। তো আরেকটা উদাহরণ দেখি আমরা, 4.2153 পৌনঃপুনিক, আরেকটা লিখি আমরা 5.8091 পৌনঃপুনিক। দেখো এখানে কিন্তু আমাদের আবার দশমিক বিন্দুর পর দুইটা অনাবৃত রয়েছে এবং দুইটা আবৃত রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেমই রয়েছে, অনাবৃত অংশ দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। তো এটাও কিন্তু আমাদের সদৃশ, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের সেই সদৃশের আওতায় পড়ে। তাহলে অসদৃশটা কি? অসদৃশটা হবে এমন, ধরো আমি এখান থেকে দেখাই তোমাদের। অসদৃশটা হবে এমন, ধরো এখানে দুইটা আবৃত রয়েছে এবং দুইটা অনাবৃত রয়েছে। তো এখানে আবার কি হলো যে 5.8097 পৌনঃপুনিক। তো এখানে দেখা যাচ্ছে আবৃতের সংখ্যা আবার তিনটা, অনাবৃত আর হচ্ছে সরি অনাবৃত সংখ্যা তিনটা, এখানে দুইটা, আবৃত দুইটা, আবৃত দুইটা। এখানে কিন্তু অনাবৃত সংখ্যা একটা বেশি আছে বা এক নেই, সেম নেই। তো সেই ক্ষেত্রেটা কি আমাদের অসদৃশ, অসদৃশ হয়ে যাবে, এটা অসদৃশ, ঠিক আছে, অসদৃশ দশমিক ভগ্নাংশ। তো এখন দেখো অসদৃশ সদৃশ থেকে অসদৃশ দশমিক ভগ্নাংশে আসলে কিভাবে প্রকাশ করতে হবে এটা কিন্তু আমাদের জানতে হবে, যদি তুমি যোগ বিয়োগ শিখতে চাও। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো উদাহরণ দেখো এখানে তিনটা আমাদের কি দেওয়া আছে, এখানে তিনটা আমাদের অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, কিছু কিছুর মধ্যে আবৃত রয়েছে, অনাবৃত রয়েছে। এটা কি আমাদের একটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটা থেকে এখন আমরা কি করব, আবৃত করব। তো প্রথমে আমরা প্রথমটা লিখে নিই, 5.6 পৌনঃপুনিক ইকুয়াল টু, তারপর কি 7.345 পৌনঃপুনিক ইকুয়াল টু 10.78 10.78423 পৌনঃপুনিক, ঠিক আছে। এটাকে এখন আমরা কি করব, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো সবার আগে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে আমার সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক সংখ্যা কত। তো এখানে অনাবৃত নেই, এখানে অনাবৃত সংখ্যা একটা, এখানে হচ্ছে দুইটা। তো আমরা এখানে নোট করে রাখবো, অনাবৃত সংখ্যা হচ্ছে অনাবৃত, অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2। আর আবৃত অঙ্ক সংখ্যা দেখো এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তো অনাবৃত সংখ্যা দুইটা বলতে এখানে আমাদের কাজ কি আসলে? তো আমরা যখন সদৃশ করব, এখানে দুইটা করে অঙ্ক আমাদের কি রাখতে হবে, প্রত্যেকটার মধ্যে অনাবৃত রাখতে হবে, ঠিক আছে। তো আবৃতটা দেখো, আবৃত কিন্তু এখানে একটা, দুইটা, তিনটা। তো এই তিনটা প্রথমে কত আছে, 1 2 3, এই তিনটা কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখো তো, লসাগু করলে কিন্তু আমাদের 6 আসে। তো অনাবৃত সংখ্যা সবচেয়ে বেশিটা আমরা খেয়ালে রাখবো, আর আবৃত সংখ্যার লসাগু সংখ্যা হচ্ছে, লসাগু যেটা হবে সেটা হচ্ছে আমাদের
আবৃত রাখতে হবে। তো প্রথমে আমাদের দুইটা আমরা অনাবৃত রাখি, এখানে দুইটা যদি রাখি 6 অনাবৃত রাখলাম এখানে। তো এখানে কি অনাবৃত রাখবো 4 3 4, আর এখানে আমাদের আবৃত অনাবৃত করাই আছে, আর এক্সট্রা বার করতে হবে না, লিখে ফেললাম কিন্তু আমরা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে 6টা আবৃত্তি দিতে হবে, আবৃত করতে হবে এই লসাগু অনুযায়ী। তো এখানে 6 6 6 6 6 6, এখানে একটা ফোঁটা এখানে একটা ফোঁটা, তো বোঝালো এগুলো আবৃত হচ্ছে। তো এখানে কি করব আমরা, এখানে আমরা এখন 5 4 5 4 5 4, এখানে একটা ফোঁটা এখানে একটা ফোঁটা, যেহেতু আমাদের 6টা আবৃত রাখতে বলা হয়েছে। ঠিক আছে, তারপর এখানে যেহেতু আমাদের অনাবৃত দুটা দেওয়াই আছে, আমরা এখানে লিখতে পারি 4 2 3 4 2 3, এখানে একটা ফোঁটা এখানে একটা ফোঁটা। এই হয়ে গেল আমাদের কি অসদৃশ থেকে সদৃশ করার নিয়ম। তো এইটাই কিন্তু আমাদের কি কি কাজে লাগবে, যোগ অথবা বিয়োগ যখন আমরা করব তখন কিন্তু আমাদের অসদৃশ থাকলে কিন্তু সদৃশ করে নিতে হবে, তারপরে কিন্তু যোগ অথবা বিয়োগ করতে হবে। তো এই পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা এই দশমিক ভগ্নাংশের বা আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে যোগ, কিভাবে বিয়োগ, গুণ, ভাগ এবং আসন্ন মান দশমিক যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওতে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।